আরেকটি নতুন সকাল, নতুন করে দেখার সবকিছু। সবাইকে জানাই শুভ সকাল। সাথে আছি আমি বন্যা মির্জা। দর্শক, আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী মীরা মণ্ডল। চলুন দর্শক কথা বলি আজকের আমন্ত্রিত অতিথির সাথে। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? জি ভালো, আপনি ভালো তো? ভালো আছি। আমরা শুরুতে একটা গান শুনে নিই। হ্যাঁ, যেহেতু শরৎ চলছে, শরৎকাল, আমি শরতের গান দিয়ে শুরু করছি এবং আজকের পরিবেশন আমার শরতেরই থাকবে। ঠিক আছে। নবকুন্দ ধবল দল সুশীতলা, নবকুন্দ ধবল দল সুশীতলা, অতি সুনির্মলা সুখ সমুজ্জ্বলা, অতি সুনির্মলা সুখ সমুজ্জ্বলা, শুভ সুবর্ণ আসনে অচঞ্চলা, নবকুন্দ ধবল দল সুশীতলা। স্মিত উদয়ারুণ কিরণ বিলাসিনী, পূর্ণ শীতাংশু বিভাস বিকাশিনী, স্মিত উদয়ারুণ কিরণ বিলাসিনী, পূর্ণ শীতাংশু বিভাস বিকাশিনী, নন্দন লক্ষ্মী সুমঙ্গলা, অতি সুনির্মলা সুখ সমুজ্জ্বলা, শুভ সুবর্ণ আসনে অচঞ্চলা, নবকুন্দ ধবল দল সুশীতলা, নবকুন্দ ধবল দল সুশীতলা। বাহ, গান শেখার শুরুটা কোথায়? পরিবার থেকেই, এবং হাতে খড়ি আমার মায়ের হাতে। আচ্ছা, আমরা সে গল্পটা একটু শুনি। খুব ছোটবেলা থেকে, মানে আমি একদম সঙ্গীত পরিবার থেকে এসেছি। বড় হয়েছেন কোথায় আপনি? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জে। আচ্ছা। আর আমার মা খুব ভালো গান করতেন। আছেন? আছেন। আচ্ছা। কিন্তু এখন সে গান করছে না, উনি গান করছে না, তার কারণ হচ্ছে পারিবারিক একটা ঝামেলা তো আছে। কিন্তু আমরা 3 ভাই বোন, আমরা 3 জনই গান বাজনার সাথেই জড়িত। আচ্ছা। হ্যাঁ, আমার বড় ভাই যে, সে খুব ভালো গান করে। আর আমার আমি সবার ছোট পরিবারে, আমি ইমিডিয়েট যে বড় ভাই, ও খুব ভালো তবলা বাজাতো। ছায়ানট থেকে সে সবসময় ফার্স্ট ক্লাস পেত। সে অস্ট্রেলিয়াতে আছে, বাবা গভর্নমেন্ট জব করতো। তো বাবা আগ্রহ অনেক বেশি ছিল আমার গানের পিছনে। নারায়ণগঞ্জ থেকে আমি 6 বছর ছায়ানট কমপ্লিট করেছি। সবটাই আমার বাবা আমাকে আনা নেওয়া করেছে, এবং মায়ের অনুপ্রেরণা সব কিছু মিলিয়ে আর কি। মানে আপনার মা গান গাইতে না পারলেও পারিবারিক কারণে আপনি সেটা চালিয়ে যেতে পারছেন? পারছি, সেটাও আমার পরিবারের জন্য। আমার হাজবেন্ড আমাকে এই ব্যাপারে অনেক, মায়ের মানে গানের পরিবেশটা অতটা, তার মানে মায়ের ঠিকঠাক না থাকলেও আপনার হ্যাঁ, জন্য ঠিক আছে। আমার মা জয়েন্ট ফ্যামিলিতে ছিল তো, যে আচ্ছা। অনেক বেশি লোকজন ছিল, যা হয় আর কি, যে এই পর্যন্ত আসতে পারেনি। কিন্তু এখনো আচ্ছা। আমরা ঘরোয়া কোনো প্রোগ্রাম হলে মা গান গাইলে মনে হয় যে এখনো যদি মা করতো, অনেক অনেক বেশি এগিয়ে যেত আর কি। আচ্ছা আচ্ছা। আর আপনি বলছিলেন আপনার আরেক ভাই গান করেন, তিনি কোথাও গান করেন? ও আপনি যেমন অ্যানালিস্টের শিল্পী টেলিভিশনে, হ্যাঁ। বেতারেও? হ্যাঁ, বেতারেও। বেতারেও। আমি 96 থেকে বেতারে, আমি এখন এ গ্রেডে আছি। আচ্ছা। টিভিতে। এবং আমার বড় ভাই, না আমার মতো এরকম টিভিতে কোথাও পারফর্ম করে না, বাট খুব ভালো গান করে। আচ্ছা, উনিও রবীন্দ্রসঙ্গীত? রবীন্দ্রসঙ্গীত করে। এমনিতে সে আবার আধুনিক গান টানগুলো বেশ ভালো গাইতে পারেন। এবং আমার বাবার বাড়ির পরিবারটা এরকম, আমার বৌদি মানে বড় ভাইয়ের বউ, সে প্রচণ্ড গান পাগল মানুষ, এবং সে মানে প্রচণ্ড গান ভালোবাসে। মানে আমি যখন আমার বাবার বাড়িতে বেড়াতে যাই, মানে একটা সঙ্গীত সন্ধ্যার মতো হয়ে যায়। আমার বড় আবৃত্তি শিল্পী,
আচ্ছা হ্যাঁ, তো ভাইয়ের ছেলেরা, আমার ছেলে সব মিলে, আমার ছেলেও তবলা শিখে আচ্ছা ছায়ানটে। আচ্ছা হ্যাঁ, তো আমরা একটা মনে হয় যে বাইরের মানুষ আর দরকার হয় না। আমরা যখন একসাথে বসি আমাদেরই একটা মানে সঙ্গীত সন্ধ্যা হয়ে যায়। সবাই মিলে যখন আসলে গান করছেন তখন দর্শক তো প্রয়োজন পড়েই। দর্শক কেউ থাকছেন না, আমি সকলেই। ছোটবেলায় দেখেছি আমার বড় ভাই যখন গান করত, তখন আমাদের প্রতিবেশী যারা থাকতো ওদেরকে বলতো, তাড়াতাড়ি ভিতরে আয়, আমরা গান করব, গান শুনবি। সেটাই, তার কারণ দর্শক তো। আমার মামারাও আমাকে বেশ মানে ইন্সপায়ার করেছে। আমি নারায়ণগঞ্জে বড় হয়েছি। আমার এক মামা অসিত কুমার সাহা, উনি প্রফেসর ইংরেজি বিভাগে। তো উনার আপনার কাছে আপন মামা? আমার মামা। আচ্ছা। তো আরেক মামা আছে আমার লন্ডনে। ওই মামাও বেশ মানে আমার গান বিছানা এখনো সে খুব ফোন করে করে আমার গান কেমন চলছে সেটা জানে। নারায়ণগঞ্জে মানে একটা গানের মানে ভীষণ পরিবেশ তৈরি আছে, তাই না? এখনো এখনো এখন এখনো কারণ শাস্ত্রীয় সঙ্গীত হয় সারা রাত, আমরা হ্যাঁ জানি, হ্যাঁ, তাই ওই না? লক্ষাপাঠ যেটা, এটা আমার মামাদেরই, হ্যাঁ, অসিত কুমার সাহা। তো ওই আমার মামা আমাকে এত ইন্সপায়ার করেছে এই গানের ব্যাপারে, মানে গান যে তৈরি, কান তৈরির যে বিষয়টা, আমার মনে হয় ছোটবেলা থেকে ওই মামার কাছ থেকেই আমি বেশি পেয়েছি, যে রবীন্দ্রসঙ্গীত শোনার বিষয়টা। কিন্তু শাস্ত্রীয় সঙ্গীতের ব্যাপারে শাস্ত্রীয় আগ্রহ সঙ্গীত আছে? করেছি আমি। আমার মার যে উস্তাদ ছিলেন আচ্ছা। নিত্যগোপাল সাহা, উনি এখন নেই, গত হয়েছেন। ওনার কাছে আমি প্রথম মানে তালিম নিয়েছি উচ্চাঙ্গ সঙ্গীতে। তারপরে উনি গত হওয়ার পরে ওনার পুত্র অপূর্ব সাহা, ওনার কাছে আমি দীর্ঘ 10 বছর রবীন্দ্রসঙ্গীত করেছি। উনিও এখন দেশের বাইরে। তারপর আমি 92 সালে যখন রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ থেকে প্রথম মান পাই, সঙ্গীতজ্ঞ ওয়াহিদুল হক আমার গুরু, উনি আমাকে মানে ছায়ানটে ভর্তি হওয়ার জন্য অনুপ্রেরণা যোগায়। তারপর ছায়ানটে আসি। আর এখন আমি ওখানে ছায়ানটে যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, মানে ফাইনাল ইয়ার পর্যন্ত আমার ভাগ্য এত ভালো যে আমি খুব ভালো ভালো শিক্ষকদের অধীনে ছিলাম। যে ডক্টর সঞ্জিদা খাতুন, সঞ্জিদা আপা, ওয়াহিদুল হক, আব্দুল ওয়াদুদ, আমি ওনার কাছে এখনও করছি আমার গুরু। এবং উনি এত ধরে ধরে গান শেখান বলার বাইরে। এছাড়াও এখন বর্তমানে যে সালমা আকবর, তার কাছেও করি। ওনার একটা দল আছে গীতাঞ্জলি, সেই দলেও আছি আমি। তো মানে গানের ভেতর আপনি একদম নিয়মিতই আছেন। হ্যাঁ, সকল কিছু গান কেন্দ্র করে আমরা বলতে পারি। একদম সবকিছু। এবং আমি আনন্দধ্বনিও করতাম, যেটা ওয়াহিদুল হকের প্রতিষ্ঠা, মিতা আপা ছিল আমাদের, এখনো আছেন। হ্যাঁ, তো আমরা কি আরেকটা গান শুনবো? একটু ছোট করে শুনবো, ছোট করে। আচ্ছা, মুখটা বা এই গানটা ছোটই। হ্যাঁ, রবীন্দ্রনাথের অনেক ছোট ছোট গান আছে। শিউলি ফুল, শিউলি ফুল, শিউলি ফুল, শিউলি ফুল, কেমন ভুল, এমন ভুল, শিউলি ফুল, শিউলি ফুল, রাতের বাই কোন মায়ায় আনিল হায় বন ছায়ায়, রাতের বাই কোন মায়ায় আনিল হায় বন ছায়ায়, ভোর বেলায় বারে বারে ফিরি বারে হলি ব্যাকুল, শিউলি ফুল, শিউলি ফুল। কেন রে তুই উন্মনা নয়নে তোর হিমকণা, কেন রে তুই উন্মনা নয়নে তোর হিমকণা, কোন ভাষায় চাষ বিদায় গন্ধ তোর কি জানায়, কোন ভাষায় চাষ বিদায় গন্ধ তোর কি জানায়, সঙ্গে হায় পলে পলে দলে দলে যাই ব্যাকুল, শিউলি
আমাদের একটা বিরতি নেবার সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরে আসছি। দর্শক, চলছে ৭১ সকাল। আমরা একটা ছোট্ট বিরতি নেব অবশ্যই, তবে রাজধানীর দৃক গ্যালারিতে চলছে দলীয় আলোকচিত্র প্রদর্শনীর একটি প্রতিবেদন। সেটি দেখতে দেখতে আমরা চলে যাব বিরতিতে, ফিরে আসবো অল্প কিছুক্ষণ বাদে, সাথে থাকুন। আমাদের প্রদর্শনীর নাম হচ্ছে আই শুট ম্যানুয়াল উইথ মোবাইলস। আমরা জানি যে মোবাইলে কখনোই ম্যানুয়াল ছবি তোলা পসিবল না, তারপরেও এটা একটা ইন্টারেস্টিং নাম যে আই শুট ম্যানুয়াল উইথ মোবাইলস, যে আমরা যে মোবাইলের ছবিটাকে ছোট করে ধরছি না বা ছোট করে দেখছি না, এই টাইটেল দিয়ে আমরা তাই প্রকাশ করছি। তিন হাজার ছবি জমা পড়েছিল প্রায়, যার মধ্যে থেকে ১৫০টা ছবি বাছাই করা হয়েছে। এখানে আমাদের এক্সিবিশন হচ্ছে ডিকের 2টি ফ্লোর মিলিয়ে, দ্বিতীয় তলা এবং তৃতীয় তলায়। আর বিষয়বস্তু আমাদের ওপেন ছিল। আমাদের প্রদর্শনের উদ্দেশ্য হচ্ছে নর্মাল বা নন প্রফেশনাল ডিভাইস দিয়েও ভালো ছবি তোলা পসিবল, এটাই আমরা দেখাচ্ছি। আর আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে 5 তারিখ, চলবে আগামীকাল রাত 8টা পর্যন্ত। দর্শক, আছেন ৭১-এ, চলছে ৭১ সকাল। চলুন জেনে আসি আজকের প্রধান প্রধান পত্রিকার শিরোনাম ও আলোচিত সংবাদ। শুরুতে প্রথম আলো। সরকারের আশ্বাসের পরও শিথিল হয়নি ভ্রমণ সতর্কতা। সমকাল, ভুয়া জামিনে মুক্ত ১১০ আসামি। যুগান্তর, অর্থনীতির জন্য নতুন বিপদ সংকেত। দৈনিক ইত্তেফাক, পদোন্নতির সুযোগ হচ্ছে ১০ লাখ কর্মচারীর। কালের কণ্ঠ, উগ্রপন্থী আখ্যা দিয়ে বিএনপিতে ধরপাকড়। সকালের খবর, নদী জলাশয় ভরাটের মহোৎসব চলছে। ডেইলি স্টার, ওয়ার্ল্ডস ফার্স্ট গোল্ডেন রাইস রেডি ফর ট্রায়াল। দর্শক, এই ছিল আজকের প্রধান প্রধান পত্রিকার শিরোনাম। এবং এই মুহূর্তে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিয়াদ সেজান। কথা বলে নিচ্ছি তার সাথে। সেজান, শুভ সকাল। মেডিকেলের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে কি মনে করছেন সাধারণ মানুষ? কি বলছেন তারা? কথা বলেছেন ইতিমধ্যে কারোর সাথে? হ্যাঁ, আমার কথা হয়েছে। আমি আজকে সকাল থেকেই এখানে রয়েছি এবং আমি বিভিন্ন ছাত্রছাত্রীদের সাথে কথা বলেছি। এই দাবিটা কতটুকু যৌক্তিক তাদেরকে জানার চেষ্টা করেছি এবং তারা আমাকে কেউ পক্ষে কেউ বলে নানাভাবে আমাকে এই নিয়ে কথা বলেছে। আমরা জানি যে আজকেও সকাল 10টার পর কিন্তু শহীদ মিনারে মেডিকেল ছাত্রছাত্রীরা তাদের দাবি নিয়ে দাঁড়াবে এবং আমরা এখানকার ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন ছাত্রের সাথে কথা বলেছি। আমরা এখন একজনের সাথে কথা বলছি যে এই দাবিটি কতটুকু যৌক্তিক বলে আপনারা মনে করেন এবং এই যে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে এবং এই আন্দোলন হচ্ছে, এটা নিয়ে আপনি কিভাবে দেখছেন এই বিষয়টা?
এটা আসলে আমার হচ্ছে দাবিটা যৌক্তিক, কারণ তারা সারা বছর পরিশ্রম করার পর যদি তারা তাদের হচ্ছে মেধার সঠিক মূল্যায়নটা না পায়, এটা তাদের জন্য অনেক বড় কষ্টের। অনেকে দেখা যাচ্ছে যে আমার জানা মতে যে 3,500 ঢাকা মানে 3,500 মেডিকেল সিটের মধ্যে মনে হয় অর্ধেকটাই প্রশ্নপত্র ফাঁসের জন্য তারা মেধাশূন্য তারাই চান্স পাচ্ছে। এরা জাতিকে কি চিকিৎসা দিবে আমার হচ্ছে বলে ধারণা এইরকম মনে হয়। আর যদি সরকার বলতেছে যে হচ্ছে প্রশ্নপত্র আসলে সঠিকভাবেই মানে পরীক্ষা নেওয়া হয়েছে, কিন্তু আসলে এই যে ধরপাকড় যে করা হচ্ছে, আমার জানা মতে আমার রংপুর বিভাগের 3 জন হচ্ছে কে ধরছে, একজন চিকিৎসক, একজন কোচিংয়ের পরিচালক। তাহলে এটা যেহেতু ধরছে, তাহলে এখান থেকে কি বোঝা যায়? অবশ্যই প্রশ্নপত্র ফাঁস হয়েছে। ধন্যবাদ। আমরা আরেকজন ছাত্রের সাথে কথা বলছি, যে এবারকার ব্যাচে পরীক্ষা দিয়েছে, যিনি মূলত ঢাকা ইউনিভার্সিটির জন্য ট্রাই করছে। আপনি এইটা কিভাবে দেখছেন? আসলে এই বিষয়টা খুব মানে নিন্দনীয় বিষয় যে প্রশ্নপত্র আমরা 12 বছর স্টাডি করার পর যখন দেখলাম যে প্রশ্নপত্র পাস হয়ে যাচ্ছে, তখন আমাদের যে 12 বছর লেখাপড়ার গুরুত্বটা, আমাদের যে মূল্যায়নটা, সেই মূল্যায়নটা আর হচ্ছে না। প্রশ্নপত্র পাস হওয়ার ফলে যে মেধাবীরা মেডিকেলে চান্স পাওয়ার কথা, তারা চান্স না পেয়ে যারা একটু কম পড়তেছে, যারা প্রশ্নপত্র পাস করে যারা ওই ওই বিষয়ের সাথে জড়িত, তারাই মেডিকেলে চান্স পাচ্ছে। এইটা হিসেবে ভবিষ্যতে দেখা যাবে জাতিটা শিক্ষার ক্ষেত্রে একটা বড় ধরনের সংকট দেখা দিবে। ধন্যবাদ। বন্যা, আপনি শুনতে পাচ্ছিলেন প্রশ্নপত্র ফাঁস নিয়ে কিন্তু প্রায় সব স্টুডেন্টই বলছে যে প্রশ্নপত্র ফাঁস হওয়া মোটেও উচিত নয়, এবং সরকারের সেই ব্যাপারে কিন্তু লক্ষ্য রাখা উচিত। তাদের দাবি এই ধরনের প্রশ্নপত্র ফাঁস ভবিষ্যতে না হয়। তবে ছাত্রছাত্রীদের এই আন্দোলনের পক্ষেই বেশিরভাগ, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা বেশিরভাগই পক্ষে আমাকে মত দিয়েছে। বন্যা, অনেক ধন্যবাদ সুজান। দর্শক, আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী মীরা মণ্ডল। কথা বলছি তার সাথে। আমরা গান শুনছিলাম, আলোচনাও করছিলাম অনেক কিছু, আপনার শৈশবের কথা শুনছিলাম। কিন্তু আমার জানতে ইচ্ছে হচ্ছে যে এই যে এতটা সময় ধরে পরিবারের সাথে গান শিখে বেড়ে ওঠা, সকল কিছু গান কেন্দ্রিক, তো কি মনে হয় যে গানটাকে আসলে আপনি কোথাও গিয়ে পেশা হিসেবে নিতে পেরেছেন? সম্ভব সেটা, নাকি শুধু শখের মধ্যেই থেকে গেছে বিষয়টা? না, শখ বিষয়টা একটা আছে, যে সঙ্গীত আমার রক্তের সাথে মানে মিশে গেছে, এটা হচ্ছে মানে মেন কথা। গানকে কখনোই ছাড়তে পারবো না, চিন্তাও করতে পারি না। হ্যাঁ, তবে আমি মিউজিক নিয়ে আমি একটা স্কুলে আছি, সাউথ পয়েন্ট। আচ্ছা, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ শিক্ষকতা করছেন? শিক্ষকতা করছি আমি মিরপুর ব্রাঞ্চে। তো ওখানে আমি মিউজিক সেকশনে আছি। আচ্ছা, তো যেটা ঘটে আর কি, সেটা হচ্ছে যে সব স্কুলগুলোতে আসলে বাধ্যতামূলক করা হয়েছে সঙ্গীত, সেই কারণে সকল ছাত্রছাত্রীকেই আসলে শিখতে হচ্ছে। আমার মনে হচ্ছে এটা খুবই একটা পজিটিভ সাইন আমাদের সঙ্গীতের জন্য। অনেক ফ্যামিলি আছে, আমি যেটা দেখেছি যে আমার স্কুলে অনেক বাচ্চাকে আমি দেখেছি যে মানে এরকম ঘুমটা দিয়ে আসে, তারাও মানে গান শিখছে এবং ভালো মতোই করছে। হ্যাঁ, অনেক ফ্যামিলিতে হয় যে গান পছন্দ করে না, কিংবা এখন পড়াশোনার চাপে অনেক গার্ডিয়ানরা গান মানে সময় পাচ্ছে না গান করাতে, তারপরেও বা অনেকে ভাবেনি না হয়তো গানটা শেখার প্রয়োজনীয়তা। কিন্তু এখন দেখা যায় যে সঙ্গীত মিউজিক ক্লাস যখন করে ওদের একটা এক্সাম থাকে, তো বাধ্য হয়ে ওদেরকে শিখতেই হবে। আচ্ছা, করতেই হবে। সেক্ষেত্রে কেমন ছাত্রছাত্রী দেখে মনে হয় আপনার? তাদের আগ্রহ আছে নাকি তারা জোর করে গানটা শিখছে? 50-50। আচ্ছা, দুটোই আছে। দুটোই আছে, যে অনেকে একটু বড় হয়ে গেলে ছেলেরা বিশেষ করে একটু এড়িয়ে যেতে চায়। আচ্ছা, তারাই গান শেখাটাকে ঠিক মানে যে বড় হয়ে গেছি মনে করেন না যে এটা আসলে জরুরি জীবনে। আবার অনেক ছেলেরা আছে যে খুব মানে উইলিংলি আগ্রহ, মানে খুব যে সকলের পক্ষে তো সম্ভব হয় না জিনিসটা তৈরি করা। আমি যতটুকু দেখেছি, যেমন আজকে প্রোগ্রাম করব, কালকে ওদেরকে সবাইকে বলিনি, যখন ক্লাসে ঢুকেছি বিশেষ করে ছোট মানে বাচ্চাদেরকে দেখেছি আমি, যারা 2-3-তে, ওরা এত এক্সাইটেড। কালকে আমাকে বলছে, মিস আপনার ফোন নাম্বারটা লিখে দেন, তাহলে আপনার অনুষ্ঠান থেকে আমরা ফোন করব। আচ্ছা, যে ওদের মধ্যে যে এত বড় একটা মানে উত্তেজনা যে মিস গান করবে টিভিতে, তার মানে ওদেরও সামনে এই জায়গাটা খোলা থাকলো। হ্যাঁ, মানে আমার কাছে মনে হয় যে আমাকে দেখে ওরাও একটু ইন্সপায়ার হবে, শিখবে যে না, গানটা মিস করছে, সবাই দেখছে, আমরা দেখছি, তাহলে আমরাও একটু এগিয়ে যাই, বা আমাদেরকেও কখনো টেলিভিশনের পর্দায় দেখা যেতে পারে। আমার অনেক ছাত্রছাত্রীও গান করে টিভিতে, টেলিভিশনে করছেন। আচ্ছা, সেটা স্কুলের আছে, আমার প্রাইভেট যে করায় ওরাও আছে। আচ্ছা আচ্ছা, আপনি নিজের একটি স্কুল আছে আপনার? আমার নিজের স্কুল নেই, কিন্তু পার্সোনালি 2-1 জন স্টুডেন্ট আমার কাছে আসে।
আচ্ছা ওদেরকে করে শুধু রবীন্দ্রসঙ্গীত। আচ্ছা, আমরা একটু গান শুনি। আমি যে গানটা এখন করব এটা সম্পূর্ণটা আমার মায়ের কাছে শেখা? শেখা ছোটবেলায়। তাও প্রথম শিখেছিলেন? প্রথম শিখিনি, কিন্তু আসলে আমি যে প্রথম মার কাছে কি কোনটা শিখেছি শিখেছেন ওরকম মনে নেই? মানে মনে নেই মানে আর তখন কি। হয়তো ঠিকমতো কথাও বলতে শেখেননি নাকি? অনেকটা তাই, অনেকটা তাই। এবং আমার যে ফার্স্ট হারমোনিয়ামটা আমার মা 71-এ হারমোনিয়াম নিয়ে গেছে, আচ্ছা, মানে যখন লুট হয়ে গেছে। ও আচ্ছা 71-এ যখন সংগ্রাম মানে মুক্তিযুদ্ধ হয়, আমার মা তখন বলল যে মা তো তার বাবার বাড়িতে গ্রামে কুমিল্লাতে চলে গিয়েছিলেন, এসে থেকে কিছুই নেই। তো যাই হোক, পরে পরবর্তীতে আমাকে যে হারমোনিয়ামটা কিনে দিয়েছে আমার মনে পড়ে, আমার ঠিক মনে নেই, মায়ের কাছে শোনা 500 টাকা দিয়ে কিনেছিলেন। সেই সময় তো আসলে 500 টাকা একটা তো ওই বিষয়। হারমোনিয়ামটা দিয়ে অনেক দিন করেছিলাম, তারপরে আবার আরেকটা কিনেছে, আর এভাবে আর কি চলেছে। তো এই গানটা আমার মাও খুব ভালো গাইতো, তো মার কাছ থেকে এটা প্রথম শোনা করছি। তোমার মোহন রূপে কে রয় ভুলে, তোমার মোহন রূপে কে রয় ভুলে, তোমার মোহন রূপে জানি না কি মরণ নাচে নাচে গো, ওই চরণ মূলে তোমার মোহন রূপে কে রয় ভুলে, তোমার মোহন রূপে। শরতালোর আঁচল টুটে কিসের ঝলক নেচে ওঠে, শরতালোর আঁচল টুটে কিসের ঝলক নেচে ওঠে, ঝড় এনেছো এলো চুলে তোমার মোহন রূপে কে রয় ভুলে, তোমার মোহন রূপে। কাকুন ধরে বাতাসেতে পাকা ধানে তরাস লাগে, শিউরে ওঠে ভরা খেতে, কাকুন ধরে বাতাসেতে পাকা ধানে তরাস লাগে, শিউরে ওঠে ভরা খেতে, জানি গো আজ হাহারবে তোমার পূজা সারা হবে, জানি গো আজ হাহারবে তোমার পূজা সারা হবে, নিখিল অশ্রু সাগর কুলে তোমার মোহন রূপে কে রয় ভুলে, তোমার মোহন রূপে কে রয় ভুলে, তোমার মোহন রূপে। বাহ, আপনি মানে বেশি আপনি বলছিলেন গানটা তৈরি হয়েছে নানান ধরনের গান শুনতে শুনতে, তো সেই জায়গা থেকে বলবো যে পশ্চিমবঙ্গের গানের সাথে আমাদের একটু পার্থক্য রয়েছে, বেশ খানিকটাই পার্থক্য রয়েছে, এবং রবীন্দ্রসঙ্গীতেই রয়েছে, গায়কিতে রয়েছে। আপনার কি মনে হয়, কিভাবে দেখেন বিষয়টাকে আপনি? অনেক সময় আমরা গান করার সময় কিছু কিছু গানের একটু অন্যরকম পাই, যেটা আমরা নোটে দেখি না। আচ্ছা, রবীন্দ্রনাথের যে এই স্বরলিপিটা আছে, তখন আমরা শুনি যে শান্তিনিকেতনে ওভাবে করিয়েছে। আচ্ছা, সেক্ষেত্রে তো আমাদের আর কিছু বলার নেই, যেহেতু আমি শান্তিনিকেতন যাইনি, ওদের কাছে শোনা। তবে আমরা যেটা করি, শুদ্ধভাবে শেখার চেষ্টা করি, একদম মানে নোটে যেইভাবে আছে ঠিক ওইভাবেই আয়ত্ত করার চেষ্টা করি। এবং আমার যে গুরু আব্দুল ওয়াদুদ, উনি একদম 100% স্বরলিপি ধরে ধরে মানে বাচ্চাদের মতো শেখায়, যে আচ্ছা। অ আ ক খ যেভাবে শিখে ঠিক আমি মনে হয় ওভাবেই তার কাছে মানে করেছি। সুরে কিনা জানি না, আমি তো অত ভালো বলতে পারবো না, কিন্তু গায়কিতে যে
পার্থক্যটি বিস্তর আছে সেটা কিন্তু আমরা বুঝতেও পারি, তাই না? ঠিক আছে, আমরা হয়তো আরো আলোচনা করতে পারবো। আমরা একটু মানে যাই, আমার অন্য একটি অনুষ্ঠানের কথা বলে নিচ্ছি। দর্শক, চলছে ৭১ সকাল, আমাদের একটি বিরতি নেবার সময় হয়েছে, বিরতি নেব। তবে যেহেতু কিছুদিন পরে শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা, এখন প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা, শেষ হয়েছে প্রতিমা তৈরিও, এখন শুধু রঙের কাজটা বাকি। এরপরেই বিভিন্ন মণ্ডপে শোভা পাবে প্রতিমাগুলো। তার একটি প্রতিবেদন আমরা দেখতে দেখতে বিরতিতে যাব, ফিরবো কিছুক্ষণের মধ্যে, সাথে থাকুন। নোয়াখালীতে প্রায় ১.৫ মাস আগে শুরু হয়েছে প্রতিমা তৈরির কাজ। কারিগরদের নিপুণ হাতে শেষ হয়েছে দেবদেবীর অবয়ব তৈরি, এখন চলছে রঙের কাজ। নোয়াখালীর ৯টি উপজেলার কারিগরদের এখন দম ফেলারও সময় নেই। পুজোর সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে ব্যস্ততা। কাজ শেষ পর্যায়ে আরো প্রায় ৪-৫ দিন লাগবে কাজ শেষ হতে। প্রায় এখন রঙের কাজ রয়েছে। 50টা এখন কালার করতে হবে, তারপর সাজাইতে হবে, তারপর মেশিনের কাজ করতে হবে, রং করতে হবে। প্রতিমা তৈরির কাজ দেখতে ভিড় জমাচ্ছেন দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। শিব ঠাকুর হইতেছে এখানে প্রায় 40 ফিট, আর এই প্যান্ডেলটা পুরোটাই ওয়াটারপ্রুফ, এই জন্য মানে একটু কৌতূহলী দেখতে আসছে আর কি। নেত্রকোনা কারিগরও ব্যস্ত শেষ সময়ের কাজে। তৈরি হয়েছে প্রতিমা, চলছে রঙের কাজ। কারিগররা বলছেন পুজো মণ্ডপের সংখ্যা বাড়লেও প্রতিমা তৈরির কারিগর ও শ্রমিকদের মজুরি তেমন একটা বাড়েনি। 20,000 টাকা মালিকের থাকবে, থাকলেও আমাদের এটা বাপদাদার ব্যবসা, আমরা প্রতি বছর করি। বর্তমান বাজারে জিনিসপত্রের মূল্য অনেক বেশি, তার মধ্যেও আমরা প্রচার করার আকাঙ্ক্ষা রাখছি। গত বছরের তুলনায় এই বছর আপনার জিনিসের দাম একটু বেশি, কারণ যেহেতু আপনার ঢাকাতে জিনিসের দাম বেশি, কারিগরের কষ্ট বেশি, আমরা যে আনতে। শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপনের ব্যবস্থা নেওয়ার কথা জানান আয়োজকরা। সকল ধর্মের হিন্দু ও মুসলিম ভাইদেরকে নিয়ে পূজা ঈদ একসাথে পালন করে থাকি। এখানে কোনো বিশৃঙ্খলা বিগত দিনেও ছিল না, এবারও হবে না বলে আমার বিশ্বাস। আর পুজোর সার্বিক শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোতে আমরা একজন পিসি, একজন এপিসি, 4 জন পুরুষ আনসার এবং 3 জন মহিলা আনসার থাকবে এগুলোতে। তার সাথে আমাদের জেলার পুলিশও তাদেরকে সহায়তা করবে। আর সাধারণ যে মণ্ডপগুলো আছে সেখানে একজন এপিসি আনসারের 4 জন পুরুষ এবং 2 জন মহিলা আনসার থাকবে। নেত্রকোনায় এবছর 440টি মণ্ডপে চলছে পুজোর আয়োজন। শাকিলা শম্পা, ৭১। দর্শক আছেন ৭১-এ, চলছে ৭১ সকাল। আমাদের সাথে স্টুডিওতে আছেন সঙ্গীত শিল্পী মীরা মণ্ডল, কথা বলছিলাম তার সাথে। আমরা বলছিলাম যে আজ পার্থক্যটা যে বিস্তর, আসলে বেশ কানে আমাদের শুনতে লাগে। তো আপনি বলছিলেন যে অনেকে অনেক ভিন্ন ভাবেও গায়, সেগুলো তো আসলে আমাদের এত সাধারণ দর্শকের মানে শ্রোতাদের বোঝবার কথাও না। তো এই যে এই জায়গাগুলো যে স্কুল, নানান ধরনের স্কুল আছে না, মানে অনেক ধরনের গায়কে আছে, কিন্তু বাংলাদেশে বেশিরভাগই একরকম, মানে অনেকটা কাছাকাছি চেষ্টা করি আমরা যে একরকম করে করতে। আমি তো বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থায় আছি। আচ্ছা, ওখানে তো তপন মাহমুদ, সাজ্জেদ আকবর, সালমা আকবর ওনারা আছেন। তো আমাদের যখন কোনো প্রোগ্রাম হয়, আমাদের কিন্তু প্রত্যেকটা গান আমাদের একদম নোট ধরে ধরেই আমাদের শেখানো হয়, মানে আমরা কিন্তু নোটের বাইরে একটু গাই, সেই কারণেই সকলের একরকম বলা যায়। আর ছায়ানোট তো সবসময় মানে একদম নোট ধরে, হ্যাঁ, সব জায়গায় আমার মনে হয় খুব এরকম আমরা পাচ্ছি না আর কি, যে নোটের বাইরে গাওয়াটা, এবং এটা মনে হয় সমীচীনও না। কেন আমরা তো ওইটা বুঝবো না, কিন্তু আমাদের শুনতে অনেক আলাদা লাগে আর কি, এক একজন এক এক রকম করে গান। আর আপনি কেমন ভাবে দেখেন রবীন্দ্রসঙ্গীতকে, যে আমি বলবো না এটা আধুনিকীকরণ, মানে এই যে নতুন করে অনেক পশ্চিমবাংলা অনেক সিনেমাতেও ব্যবহার করছেন, সেই জায়গাতে আপনি নিজে একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে কি মনে করছেন? পজিটিভ দিক আমি বলি, পজিটিভ দিক হচ্ছে যে এখনকার ছেলেপেলেদের মুখে মায়াবন বিহারিণী, জাগরণে যায় বিভাবরী, এই গানগুলো খুব বেশি শোনা যায়। অনেকে হয়তো জানেই না এটা রবীন্দ্রসঙ্গীত। আচ্ছা, হ্যাঁ, তার কারণ হচ্ছে ওই যে মানে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করছে। হ্যাঁ, তো
তো দেখা যায় যে গানের কিছুটা তো মানে আমরা বুঝতে পারি যেটা যে এখানে সুরের কিছু বিচ্যুতি মানে ঘটেছে, হ্যাঁ, কিন্তু এটাও যে পজিটিভ যেটা বললাম যে অনেকের কাছে সেটা গ্রহণযোগ্যতা পেয়েছে, যে এগুলো তারা বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলেপেলেরা এখন মানে নতুন প্রজন্ম যারা আছে ওরা গাচ্ছে মুখে মুখে। এটা আরেকটা নেগেটিভ সাইড যেটা বলবো যে রবীন্দ্রনাথের গান তো আমাদেরকে বই দিয়েই দিয়েছে যে এইভাবে গাইতে হবে, হ্যাঁ, আমরা কেন এটাকে নষ্ট করব অন্যভাবে মানে সুরান্তর করে? আমার মনে হয় এটা ঠিক না। আপনি বলছিলেন যে এটার একটা পজিটিভ দিক আছে, তার মানে হচ্ছে শুধু যে ছাত্র ছাত্রীদের নতুন ছেলেমেয়ে যারা বড় হচ্ছে এই সময় গ্রহণ করছে, যে আগে যেটা বলতো যে ছাত্ররা রবীন্দ্রসঙ্গীত এরকম বলতো, কিন্তু এখন আর সেটা তারা বলে না। এখন আমি মানে এখন যেমন বলতো মানে এটা বাংলাদেশি নিশ্চয়ই বলে থাকে, মানে কোথাও আর বলেন কিনা আমাদের আসলে জানা নেই। কিন্তু আপনি বলছেন যে গানগুলো চলে যাচ্ছে, সেই গানগুলো তো ঠিকভাবে যাচ্ছে না, তাহলে এটার পজিটিভ দিকটা কি দাঁড়ালো? পজিটিভ দিক আমি শুরুতেই বললাম পজিটিভ কিছুই না, হ্যাঁ, শুধুমাত্র যে এখনকার জেনারেশনে যেটা আর কি হয়েছে যে ওরা ওই যে বললাম অনেক, আমি দেখেছি ইউনিভার্সিটির অনেক ছেলে মেয়েদেরকে কথাও বলেছি যে জাগরণে যাই বিভাবরী এই গানটা এত বেশি ওরা গাচ্ছে শুনছে, এটা রবীন্দ্রসঙ্গীত অনেকে জানিই না। ঠিক আছে, আমাদের একটু জানতে হবে আজকে ৭১-এর আয়োজনে কি কি থাকছে, আমরা জেনে আবার আপনার কাছে ফিরব। দর্শক, এবার ৭১ টেলিভিশনের সারাদিনে কি কি আয়োজন থাকবে সেগুলো বিস্তারিত জেনে নিতে নিউজ রুম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শিল্পী মহলানবিশ। শুভ সকাল শিল্পী মহলানবিশ। শুভ সকাল বন্যা মির্জা। আজকে সারাদিন কি কি থাকছে ৭১-এ জেনে নেই আমরা একটু। হ্যাঁ, আজকে আপনি বন্যা জানেন যে আমাদের সহকর্মীরা সারাদিনই খবর সংগ্রহ করেন বিভিন্ন প্রান্ত থেকে। এছাড়া আমাদের সকাল থেকে যেই কর্মসূচিগুলো থাকবে সেটা হলো সোনারগাঁ হোটেলে থাকবে আমাদের রিপোর্টার। এছাড়া সিএলএস এর জাতীয় সম্মেলনে থাকবেন আজকে আইনমন্ত্রী, তো সেখানে সকাল ৯:৩০টায় আমাদের সহকর্মী সেখানে থাকবেন এবং খবর সংগ্রহ করবেন। এছাড়া সোনাই নদী রক্ষার দাবিতে বাপার একটি সংবাদ সম্মেলন আছে সকাল ১১টায় ডিআরইউতে, সেখানেও আমাদের সহকর্মী থাকবেন এবং সংবাদ সংগ্রহ করবেন। এছাড়া শহীদ মিনার আছে, শহীদ মিনারে আপনি জানেন যে মেডিকেল কলেজের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিভিন্ন কর্মসূচি চলছে, সেখানেও আজকে অবস্থান কর্মসূচি আছে, সেখানেও আমাদের সহকর্মীরা থাকবেন এবং সেখান থেকে সংবাদ আমাদেরকে পাঠাবেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে শিক্ষক সমিতির একটি বৈঠক আছে বিকাল ৫টায়, সেখানেও আমাদের সহকর্মী থাকবেন এবং আমাদেরকে খবর সংগ্রহ করে পাঠাবেন। এছাড়া আপনি এয়ারপোর্ট, তারপর হাইকোর্ট, এছাড়া বিভিন্ন জায়গায় আমাদের সহকর্মীরা থাকবেন এবং আমাদের সারাদিনই সংগ্রহ পাঠাতে থাকবেন। অনেক ধন্যবাদ শিল্পী মহলানবিশ আপনাকে আমাদেরকে আজকে ৭১-এর আয়োজনগুলো জানিয়ে দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী মীরা মণ্ডল, কথা বলছিলাম তার সাথে। তো আমরা তো অনেক গল্প করলাম, অনেক কিছু জানলাম, তো আমরা এখন একটা গান শুনে নেই আমরা। হেলা ফেলা সারা বেলা, একই খেলা আপন সনে, হেলা ফেলা সারা বেলা, এই বাতাসে ফুলের বাসে মুখখানি কার পড়ে মনে, হেলা ফেলা সারা বেলা। আখির কাছে বেড়ায় ভাসি, কে জানে গো কাহার হাসি, আখির কাছে বেড়ায় ভাসি, কে জানে গো কাহার হাসি, দুটি ফোঁটা নয়ন সলিল রেখে যায় এই নয়ন কোণে, হেলা ফেলা সারা বেলা, একই
হেলা ফেলা সারা বেলা কোন ছায়াতে কোন উদাসী দূরে বাজায় অলস বাঁশি মনে হয় কার মনের বেদন কেঁদে বেড়ায় বাঁশির গানে কোন ছায়াতে কোন উদাসী দূরে বাজায় অলস বাঁশি মনে হয় কার মনের বেদন কেঁদে বেড়ায় বাঁশির গানে সারাদিন গাথি গান কারে চাহে গাহে প্রাণ সারাদিন গাথি গান কারে চাহে গাহে প্রাণ তরু তলে ছায়ার মতন বসে আছি ফুলো বনে হেলা ফেলা সারা বেলা কি খেলা আপন সনে হেলা ফেলা সারা বেলা গান নিয়ে আপনার পরিকল্পনা কি? আমার খুব শিগগিরই একটা অ্যালবাম বের হবে। এটা কি প্রথম অ্যালবাম হবে না আগে? এটা আমার একক প্রথম অ্যালবাম। একক প্রথম অ্যালবাম। এর আগে আমি বন্যাদের যে শ্রুতি গীতবিতান যেটা বেরিয়েছে ওটাতে করেছি, তারপর গীতাঞ্জলি থেকে যে অ্যালবাম বেরিয়েছিল সেখানেও করেছি, গীত শতদল বলে একটা দল করেছিলাম, সেটার থেকেও আমার সব মিক্সড ছিল। আর এবারই প্রথম আমার একক অ্যালবাম আশা করছি বের করতে পারব। আচ্ছা, সেটা কবে নাগাদ আমরা দেখব? ডিসেম্বরে মধ্যে হোপফুলি, মানে এই বছরেই আমরা দেখতে আশা করছি। কিন্তু এখন কি আসলে কেউ সিডি কিনে শুনে থাকেন? সিডি তো এখন কেউ কেনে না, তার কারণ হচ্ছে গান হওয়া মাত্র ইউটিউবে চলে যায়। হ্যাঁ, তাহলে তারপরেও আমার যে শুভাকাঙ্ক্ষী, আমার বন্ধুরা, আমার আত্মীয়জনেরা, আমার বাবা মা, আমার গুরু, সকলের কাছে থাকবে। হ্যাঁ, যে আমি আগেও যেখানে কাজ করেছি তারাও আমার শুভাকাঙ্ক্ষী, তারাও চায়। আমি আগে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ছিলাম, তো ওখানের যে আমার যে কলিগরা, সহকর্মীরা আছেন, সবাই আমাকে খুব পছন্দ করেন এবং ওরাও চাচ্ছে যে একটা অ্যালবাম বের হোক সবার কাছে। আমার মনে হয় প্রিয়জনদের কাছে প্রিয় একটা জিনিস থাকবে, এটাই আর কি। শুধু সে কারণে হয়তো। কিন্তু ইউটিউবে যে গানগুলো শোনা যায় সেটার কোনো মানে ব্যবস্থা থাকছে, মানে যাতে আপনার গানগুলো ইউটিউবে শুনতে পারেন? সেটা ব্যবস্থা আমি যদি দেই ইউটিউবে, যদি আমি সেটাকে ডাউনলোড করে ফেলি সেক্ষেত্রে। আচ্ছা, সেটা আর হয়তো এরকম হয় যে বিভিন্ন না, সেটা নিজস্ব অ্যালবাম যেটা, সেটা হয়তো বা নিজেরা করে, অনেক সময় যেখান থেকে বের করে তারাও করে দেয়, কিংবা বিভিন্ন মিডিয়াতে যখন কাজ করি দেখা যায় যে ওরাও মানে সার্চ করলে ওখান থেকেও পাওয়া যায়। আচ্ছা, কিন্তু এখন সময়টা পাল্টেছে, তো সকল শিল্পীরাই ইউটিউবের সাথে যুক্ত হচ্ছেন বা নতুন নতুন টেকনোলজির সাথে নিজেদেরকে যুক্ত করছেন। সেরকম একটা ইনিশিয়েটিভ যদি থাকে তাহলে বোধহয় আরো অনেক বেশি মানুষের কাছে, আমি মনে করি এটা খুব ভালো একটা দিক, সবার কাছে পৌঁছাচ্ছে। দেশের বাইরে যারা থাকছে তারা হয়তো এখন এই যে আমি গান করছি হয়তো সবার কাছে আপনি পৌঁছতে পারছেন না, সেক্ষেত্রে ইউটিউব একটি বড় মাধ্যম, গ্লোবাল মাধ্যম হিসেবে কাজ করবে, তাই না? এখন তো স্যাটেলাইটের যুগ, এই যে আমি আজকে গান করছি হয়তো দেশের বাইরেও কেউ কেউ দেখছেন গান। আপনি এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এবং এই ৭১ চ্যানেলকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এই ৭১ সকালে আমন্ত্রণ জানানোর জন্য, এবং যারা দর্শকরা যারা দেখছেন তাদের সবাইকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দর্শক, এই ছিল আজকের ৭১ সকালে। যোগ দিন ৭১ ফেসবুকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সব সময় থাকুন ৭১-এর সাথে। যাবার আগে অবশ্যই জানিয়ে দেব আজকের আবহাওয়ার খবরাখবর।